এন্ডোক্রাইনোলজি মেডিসিন যে ডিভিশনটা আছে তার একটা পার্ট। এটা হরমোন সংক্রান্ত বিভিন্ন ডিজিজ এবং নর্মাল অবস্থায় হরমোনের সমস্যা এবং অ্যাবনর্মাল সমস্যাগুলো আমরা বিবেচনা করি। মানুষের একদম ছোট বয়স থেকে একদম শেষ অবধি শরীরে বিভিন্ন হরমোনগুলো বিভিন্ন কাজ করে থাকে। বিভিন্ন আপনার গ্রোথ, বাচ্চা যখন বড় হয় বিভিন্ন সময়ের সঙ্গে তার গ্রোথটা, বাচ্চা যখন পিউবার্টিতে পৌঁছায় বা বয়ঃসন্ধিতে পৌঁছায় তার বয়ঃসন্ধি শুরুটা বা বয়ঃসন্ধি কিভাবে এগোবে বা বয়ঃসন্ধি আদৌ হবে কিনা বা তার পরে হবে না আগে হবে, বা তারও পরে ছেলেদের ক্ষেত্রে ফার্টিলিটি একটা কনসার্ন, মহিলাদের ক্ষেত্রেও ফার্টিলিটি বা মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস, বা আরও মহিলাদের ক্ষেত্রে ধরুন যেগুলো কমনলি বুঝতে পারবেন সেগুলো হিসাবে বলছি। এর অনেক বড় উইং, অনেক বড় স্প্যান আছে। তো যেমন ধরুন তাতে মহিলাদের মাসিকের অসুবিধা, মুখে হাতে পায়ে এক্সট্রা হেয়ার গ্রোথ, ওবেসিটির সঙ্গে পলিসিস্টিক ওভারি যেটা সমস্যার একটা কারণ, আরও কিছু হরমোন এক্সেস, প্রোল্যাকটিন এক্সেস, বা আরও অনেক থাইরয়েডের সমস্যা। ডায়াবেটিসটাও অ্যাকচুয়ালি হরমোনের রোগ, কারণ এটা হরমোন বা ইনসুলিন যে হরমোনটি সেটার অসুবিধার জন্যই এই রোগটা হয়। অতএব সেটাও অফিসিয়ালি এন্ডোক্রিনোলজির মধ্যেই পড়া হয়। তাছাড়াও আমরা ট্রান্সসেক্সুয়াল মানে যারা মেল টু ফিমেল, ফিমেল টু মেল কনভার্ট করে তাদেরও হরমোনের চিকিৎসা করা হয়। সো ইট ইজ এ ভাস্ট পোটেনশিয়াল অ্যান্ড ভ্যারিড প্রেজেন্টেশন। থাইরয়েড শুধু মহিলাদের প্রবলেম তা না, মহিলারা মেবি অসুবিধাটা বেশি ফিল করেন, কিন্তু থাইরয়েড মহিলা এবং পুরুষ দুজনেরই সমস্যার কারণ হতে পারে এবং সমস্যাটা বেশি প্রিভ্যালেন্ট মেবি অ্যারাউন্ড 60 to 70% মহিলাদেরই বেশি হয়, যেহেতু এটা সমস্যাগুলো বেশি এফেক্ট করে তাদের লাইফস্টাইলটাকে। কিন্তু এটাও মনে রাখতে যেটা চাইলাম যে ছেলেদেরও হতে পারে এবং মহিলাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা হয় মহিলাদের ক্ষেত্রে যে মাসিকের ডিস্টারবেন্স বা আরো বেশি একটু ম্যালেজ মানে দুর্বলতা, ক্লান্তি, ঘুম ঘুম পাওয়া, গা হাত পা ব্যথা, দম কমে যাওয়া, এই সবই, এমনকি অ্যানিমিয়াও থাইরয়েডের জন্য হতে পারে এবং আরো অনেক রকম প্রেজেন্টেশন হতে পারে। কিন্তু এটাও হতে পারে কোনো সমস্যাই তার হয়তো নেই, কিন্তু রক্ত পরীক্ষা রুটিনলি যখন কোনো কারণে করা হলো তখন তার থাইরয়েডের অসুবিধা আছে সেটা প্রমাণ পাওয়া গেল। বিশেষত এগুলো জরুরি হয় যখন মহিলাদের বিয়ের পরে প্রেগনেন্সি আসছে না সেটা একটা কনসার্ন, অথবা প্রেগনেন্সি হওয়ার পরে এগুলো রুটিনলি স্ক্রিন করা হয়, তখন এগুলোর যদি অ্যাবনর্মালিটি থাকে সেগুলোকে চিকিৎসা করতে হয় প্রেগনেন্সি আসার জন্য এবং প্রেগনেন্সিটাকে সাকসেসফুলি কন্টিনিউ করার জন্য, যদি যেরকম অসুবিধা থাকে সেরকম। প্রথমেই যেটা বললাম, খুব সমস্যা সবসময় হয় না। যদি না খুব ওভার্ট হয় বা খুব অনেকটা খারাপ হয়ে গেছে তখনই মানুষ সমস্যাটুকু বুঝতে পারে। সামান্য অবস্থায় অনেকেই সমস্যাটুকু বুঝতে পারে না। ভেগ যেটুকু দুর্বলতা, ক্লান্তি, গা হাত পা ব্যথা, এইটুকুই সমস্যার মধ্যে থাকতে পারে মহিলাদের ক্ষেত্রে মাসিকের অসুবিধা। আরো বেশি হলে হাইপোথাইরয়েড, এগুলো মোস্টলি যেটা বলছিলাম হাইপোথাইরয়েড, যেটা আপনারা কমনলি শুনে থাকেন থাইরয়েডের সমস্যা বা থাইরয়েডের ওষুধ খায়, সেটা 80% লোকই হাইপোথাইরয়েড, যেটা হরমোনটা কম তৈরি হচ্ছে শরীরে। যে গ্ল্যান্ডটা আপনার আছে সেটা আইদার পার্মানেন্টলি ড্যামেজ হয়েছে বা টেম্পোরারি ড্যামেজ হয়েছে, বিভিন্ন রকম কারণে সেটা থেকে হরমোনটা কম বেরোচ্ছে, তখন তার শারীরবৃত্তীয় বিভিন্ন রোগ সমস্যাগুলো বাড়তে থাকে এবং হরমোনটা বাইরে থেকে দিলে সেটা আবার নর্মাল লোকের মতন স্বাভাবিকভাবে কাজ করতে থাকে। ছেলেদের ক্ষেত্রেও দুর্বলতা হতে পারে, ছেলেদের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে সামান্য ফার্টিলিটি সমস্যাও আসতে পারে, বা ছেলেদের ক্ষেত্রেও আপনার দুর্বলতা, ক্লান্তি, এমনকি হার্টের সমস্যা, এই সব কিছুই, হাড় গোড়ের ফ্র্যাকচার রিস্ক, বা বিশেষত হাইপার থাইরয়েড যেগুলো মানে থাইরয়েড হরমোন বেশি বেরোনো, সেটা আরেকটা স্পেকট্রাম অফ ডিজিজ। তাতে মানুষ দুর্বল হয়ে যায়, ওয়েট লস করে, মানে আপনি যথেষ্ট খাচ্ছেন কিন্তু আপনার দ্রুত ওয়েট কমতে থাকছে, সবসময় খিদে পাচ্ছে, বারে বারে অনেকের বাথরুম যেতে হচ্ছে। সেটা অনেক কারণে হতে পারে, থাইরয়েডও একটা কারণ হতেই পারে। বিশেষত আপনি খাচ্ছেন কিন্তু আপনার ওজন কমে যাচ্ছে, যথেষ্ট খেতে পারছেন, খিদে কমে যায়নি কিন্তু আপনার ওজন কমে যাচ্ছে, হাত পা কাঁপছে, বুক ধড়ফড় করছে, এটা সাধারণভাবে আমরা হাইপারথাইরয়েডের লক্ষণ একটা কারণ হিসেবে ধরতে পারি। তবে আবারও বলছি এটা অনেক কারণে হতে পারে, অতএব চিকিৎসা পেশেন্টকে দেখে ঠিক করা হয় তার কি কারণ হয়েছে বা রিলেভেন্ট পরীক্ষা কি কি করতে হবে সেগুলো ঠিক করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। যদি থাইরয়েডাইটিস বা টেম্পোরারি ড্যামেজ হয় সেটার চান্স বেশিরভাগ ক্ষেত্রেই কম। সেটা হলে কিছুদিন পরে তেমন অসুবিধা না থাকলে বা
ব্লাড রিপোর্ট দেখে ডাক্তারবাবুরা ইন্ডিভিজুয়ালি ডিসাইড করেন ওষুধ বন্ধ করবেন কি করবেন না। কিন্তু আবারও বলছি, পেশেন্টরা অনেকেই ভাবেন আমার রক্ত রিপোর্ট নর্মাল হয়ে গেছে, আমি কেন আর ওষুধ খাবো। সেটা কিন্তু খুব ভুল ধারণা। আপনার রক্তের রিপোর্টটা নর্মাল হয়েছে ওষুধ খেয়ে, অতএব ওষুধ বন্ধ করলে কিন্তু 90% চান্স আবার বেড়ে যাবে এবং আপনাকে আবার সেই পুরনো সমস্যা, কিছু ক্ষেত্রে তার থেকেও বেশি সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনাকে। সেটা মনে রেখে নিজে থেকে ওষুধে হাত দেবেন না, ডাক্তারবাবুর পরামর্শে ওষুধই কম বেশি করতে হতে পারে। যেটা আমি বললাম না, প্রেগন্যান্সি আসতে সমস্যা হতে পারে, প্রেগন্যান্সি কন্টিনিউয়েশনে সমস্যা হতে পারে। মানে প্রেগন্যান্সি আসতে ফার্টিলিটি মানে বন্ধ্যাত্ব একটা সমস্যার কারণ থাইরয়েডের জন্য হতেও পারে। অনেকগুলো হরমোনের কারণেই বন্ধ্যাত্ব হয়, তার মধ্যে থাইরয়েডও একটা কারণ হতে পারে। সেক্ষেত্রে থাইরয়েডের চিকিৎসা লাগে এবং প্রেগনেন্ট হলে মহিলারা যারা অলরেডি থাইরয়েড ওষুধ খাচ্ছেন বা থাইরয়েড ওষুধ আগে খেতেন না কিন্তু প্রেগনেন্সির সময় থাইরয়েড রিপোর্টটা খারাপ এসছে, তাদের অনেককেই কিন্তু সেই প্রেগনেন্সির সময়টুকু অ্যাটলিস্ট থাইরয়েড ওষুধ খেতে হবে, তারপরে আবার নতুন করে রক্ত পরীক্ষা করে ডিসিশন নেওয়া হয় যে তার থাইরয়েড ওষুধটা চলতেই হবে না প্রেগনেন্সির পরে ওষুধ বন্ধ করলেও আপাতত চলবে। কিন্তু সেক্ষেত্রেও তাদের নিয়মিত ইন্টারভ্যালে পরীক্ষাগুলো করতে হবে, তবেই বোঝা যাবে যে রোগটা বাড়ছে না একই রকম আছে না কমেছে না ঠিক আছে। এটা খুব উম, এক এক কথায় এর উত্তর হয় না। কারণ হচ্ছে যে থাইরয়েড এবং ডায়াবেটিস কিছু ক্ষেত্রে কমন সয়েল বা সাধারণ একই ধরনের ডিজিজ প্যাথোজেনেসিসের সঙ্গে লিঙ্কড থাকে। একটা আর একটা সম্ভাবনা বাড়াতে পারে, দুদিক ক্ষেত্রেই সমান সত্য। কিন্তু সাধারণভাবে আপনার থাইরয়েড হয়েছে বলেই আপনার ডায়াবেটিস হবে এরকম কোনো কারণ নেই। কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখা হয়, থাইরয়েড ডিজিজ যাদের আছে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা বেশি, কিন্তু হবেই তা না। এবং যে কোনো মানুষের, আমাদের দেশগুলো যেহেতু ডায়াবেটিস প্রোন, আমাদের সাউথ ইস্ট এশিয়ান পপুলেশন, তাই জন্য সবাইকেই একটা বয়সের পরে, সে 40-এর পরে নিয়মিত সুগার আছে কিনা দেখতে হবে, বিশেষত যদি তার ফ্যামিলিতে সুগারের সমস্যা থেকে থাকে। পলিসিস্টিক ওভারি হরমোনের সমস্যা তো বটেই, কিন্তু এটা শুরুটা হয় লাইফস্টাইল ডিসঅর্ডার দিয়ে। মানে মানুষের ওজন এবং আরও সমস্যাগুলো এই সমস্যাটাকে অ্যাগ্রিভেট করে। হয়তো জেনেটিক কিছু ডিফেক্ট আছে যার জন্য আপনার শরীরে ওভারির ফাংশনটা ঠিকঠাক হচ্ছে না, ওখান থেকে অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোন বেশি বেরোচ্ছে। সেইটাকে অ্যাগ্রিভেট করে যদি আপনার ওজন বাড়তে থাকে এবং তখন মেনস্ট্রুয়েশনটাও ইরেগুলার হতে থাকে, ফার্টিলিটি কনসার্ন হতে থাকে, বা বন্ধ্যাত্বের সমস্যা বাড়তে থাকে এবং এক্সেস হাতে পায়ে লোম বেরোনো, বিশেষত মুখে বুকে এইসব জায়গায় লোম বেরোনোটা পলিসিস্টিক ওভারির একটা প্রেজেন্টেশন হতেই পারে। এক একজনে এক এক রকমভাবে প্রেজেন্ট করে। বেশিরভাগ ক্ষেত্রে এটা মোটা হয়, তবে এটাও ঠিক যে রোগা হলেই যে তার পলিসিস্টিক ওভারি হতে পারে না সেটা কোনো কথা না, তাদেরও হতে পারে। আপনার এই সমস্যাগুলো থাকলে, মাসিকের অসুবিধা, মুখে হাতে পায়ে হঠাৎ করেই কিছুদিনের মানে 1-2 বছর ধরে এক্সট্রা লোম বেরোচ্ছে, এই সমস্যাগুলো হতে থাকলে আপনি ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। ডাক্তারবাবু আরও অনেক কারণ হতে পারে, পলিসিস্টিক ওভারি একটা ডিজিজ মাত্র, এরকম অ্যান্ড্রোজেন এক্সেসের বা হরমোন, মেল হরমোন এক্সেসের আরও অনেক কারণ হতে পারে। সেগুলো ডাক্তারবাবু পরীক্ষা করে দেখে রিলেভেন্ট চিকিৎসার বন্দোবস্ত করবেন। তবে লাস্টে যেটা বলতে চাই যে লাইফস্টাইলটা সুস্থ লোকেরও মানা উচিত, যে কারণে আমাদের দেশে রিসেন্টলি ওবেসিটি এবং বাচ্চাগুলোর মধ্যেও বাড়ছে। সেই বাচ্চাগুলোরও একই সমস্যাগুলো পলিসিস্টিক ওভারি আগের থেকে এই জন্য অনেক বেড়ে গেছে। মিডল এজে বা তারও আগে অ্যাটলিস্ট 20-25-এর মধ্যেই প্রচুর ওবেসিটি, পলিসিস্টিক ওভারি আমরা পাচ্ছি। অতএব লাইফস্টাইলটাকে আমাদের সুস্থ করতে হবে, খাওয়া দাওয়া এবং এক্সারসাইজ এই জিনিসগুলোকে আমাদের ছোট বয়স থেকে বেশি জোর দেওয়াটা এই ধরনের ডিজিজগুলোকে আটকাতে সাহায্য করে। পৃথিবীতে পারফেক্ট ডায়েট বলে কিছু হয় না। ডায়েট জিনিসটা যেহেতু আপনারা বাকি পার্টটাও দেখেন যে ডায়েট জিনিসটা অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। আপনার চারপাশে কী ধরনের খাদ্য পাওয়া যায়, আপনার সোশিও কালচারাল এনভায়রনমেন্ট, মানে আপনার ছোটবেলা থেকে কী ধরনের পরিবেশে বড় হয়েছেন, কী ধরনের খাবার খেতে আপনি অভ্যস্ত হয়েছেন, এই সব কিছু একটা আপনার কালচার, আপনার মানে রিলিজিয়ান, সব কিছু আপনার ডায়েটটাকে ফ্যাক্টর করে। কিন্তু গ্রসলি আপনি যদি হেলদি খাবার খান, যে খাবারটায় আপনার সুষম খাদ্য থাকে, সেই খাবারটা ট্র্যাডিশনাল সবকটা জাতি কিন্তু এই সুষম খাদ্যটা তাদের এনশিয়েন্ট হিস্ট্রিতে ছিল। মানে দ্যাট ইজ এ ইন্টারেস্টিং স্টোরি, মানে দ্যাট ক্যান ইউ এ হোল টক অ্যাবাউট। কিন্তু ছোট করে যেটা বলতে পারি যে আমরা যখন
এত ফাস্ট ফুড, এত ফাস্ট লাইফস্টাইলে ঢুকতে পারিনি, তখন আমাদের যে জীবনযাত্রা ছিল সেটা অনেক হেলদি ছিল, কারণ আমরা খেটে খেতাম এবং যে খাবারটুকু খেতাম সেটুকু হজম করে কাজে লাগানোর জন্য যথেষ্ট পরিশ্রম করতাম। এই দুটোর ব্যালেন্সটা খুব জরুরি। আপনি কম খেতে পারেন, কম কাজ করতে পারেন, অথবা বেশি খেলে সেই বেশি কাজ করে সেটাকে ব্যালেন্স আউট করে খরচ করে ফেলতে হবে। এই সহজ সত্যটা মনে রাখতে হবে। আপনি যদি দুটো মিষ্টি খান, আমার কোনো আপত্তি নেই। ফর এক্সাম্পল, আপনি যদি 15-20 মিনিট এক্সট্রা এক্সারসাইজ করে নিতে পারেন, সো হোয়াট এভার ক্যালোরি ইউ গেন সেটাকে আপনি খরচ করে বার করে দিলেন। আর খাবেন না বলে আমরা অ্যাজ এ ডক্টর কখনোই কাউকে কিছু বলি না। সবকিছুরই পরিমিতি বোধটা জরুরি। আপনার শখ হলো, ফর এক্সাম্পল, আপনি 1 চামচ 10 চামচ বিরিয়ানি খেতেই পারেন, কিন্তু আনহেলদি খাবার বা খুব রিচ ফুড বেশি খাওয়াটা কারোর জন্যই ভালো না, সুস্থ লোকেরও ভালো না। অতএব আপনি চেখে দেখার জন্য ভালো, সেটা দিয়ে পেট ভরাবেন না। হেলদি ফুড, সবজি, ফল, অল্প হোল গ্রেন রাইস বা হোল গ্রেন রুটি বা আটার রুটি, এই ধরনের জিনিসগুলো যেগুলো ন্যাচারাল ফুড, যেগুলো আমরা ছোটবেলা থেকে বা আগের জেনারেশন ধরে আমরা যেগুলো খেয়ে আসছি, সেগুলো কিন্তু সুস্থ লাইফস্টাইলের জন্য যথেষ্ট ভালো। এবং অ্যাডিকুয়েট এক্সারসাইজ, বেশিরভাগ ক্ষেত্রে আজকাল মানুষ, যেটা আপনি বললেন, হয়তো বিছানায় বা কাগজ টেবিলে চেয়ারে বসে কাজ করে, অনেকেই ওয়ার্ক ফ্রম হোম থাকেন, এখনো সেটা কাটেনি। অতএব তাদের ক্ষেত্রে নিয়মিতভাবে 1 ঘন্টা কাজ করে একবার ঘুরে এসে আবার বসবেন, যেটা আমরা কমনলি কর্পোরেট সেক্টরকে বলি। অনেক কর্পোরেট সেক্টরে জিম থাকে, আপনার যে টিফিন আওয়ার্স থাকে তাতে একটু জিম করে আসতে পারেন। অনেকে যারা বলেন যে আমরা ফাঁটার সময় পাই না, সারাদিন এত কাজে ব্যস্ত থাকি, তাদেরকে আমরা বলি ফেরার সময় একটা স্টপেজ আগে আপনি নেমে যাবেন। ইভেন ইফ ইউ হ্যাভ এ কারটাকে বাড়ি পাঠিয়ে দেবেন, ওই একটা স্টপেজ আপনি হেঁটে ফিরবেন। ইভেন দ্যাট ইউ গিভ এ রিজনেবল অ্যামাউন্ট অফ এক্সারসাইজ ইন ইউর লাইফ। সো দ্যাট ইজ ওয়ে ইউ ক্যান অ্যাডাপ্ট ইউর সেলফ।